হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিকা। আজকে আমাদের এটা ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারের থার্ড লেকচার, যেখানে আজকে আমরা ডাইমেনশন অ্যানালাইসিস করব, বা আমরা যে এতদিন থেকে পড়ে এসেছি মাত্রা বা ডাইমেনশন, তার অ্যানালাইসিস করে বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলোকে করব, মাত্রা বিশ্লেষণের বিভিন্ন প্রয়োগগুলোকে করব। এটি হলো এই চ্যাপ্টারের বিজনেস এন্ড, কারণ এখান থেকেই পরীক্ষায় সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন আসে। এছাড়াও তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজ ফলো করতে পারো। এই টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে রেগুলারলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন প্রশ্ন করেসপন্ডিং টু দ্য লেকচার্স আপলোড করা হয়। তোমরা চাইলে বাড়িতে সেগুলোকে প্র্যাকটিস করতে পারো এবং নিজেদের স্কিল বাড়াতে পারো। তাহলে শুরু করা যায়। আজ আমরা যেটা পড়বো সেটাকে বলা হয় ডাইমেনশন অ্যানালাইসিস বা মাত্রা বিশ্লেষণ, এবং আমরা আজ মাত্রা বিশ্লেষণের কিছু অ্যাপ্লিকেশনস করব বা প্রয়োগ করব। মাত্রা বিশ্লেষণ শুরু করার আগে আমাদের সর্বপ্রথমে জানতে হবে প্রিন্সিপাল অফ হোমোজিনিটি বা মাত্রা বিশ্লেষণের সমমাত্রিক নীতি। মাত্রা বিশ্লেষণ পড়ার জন্য আমাদের সর্বপ্রথমে জানতে হবে প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি বা মাত্রা বিশ্লেষণের সমমাত্রিক নীতি। এই নীতিটি তোমরা বইতে অবশ্যই পেয়ে যাবে। আমি এর মূল কথাটা বলছি। এই নীতি অনুযায়ী কোনো সমীকরণে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মাত্রা সর্বদা একই হবে। যেমন যদি আমার কাছে এরকম কোনো ইকুয়েশন থাকে যে এক্স ইকুয়ালস টু ওয়াই, তাহলে এক্স এর যা মাত্রা এবং ওয়াই এর যা মাত্রা তাহা সবসময় একই হবে। কোনো সমীকরণের লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু দ্য রাইট হ্যান্ড সাইড ইন কেস অফ ডাইমেনশন, মানে কোন ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডের যা ডাইমেনশন রাইট হ্যান্ড সাইডেরও তাই ডাইমেনশন। অর্থাৎ আমি এরকম ভাবে লিখতে পারি ডাইমেনশন অফ এক্স ইকুয়ালস টু ডাইমেনশন অফ ওয়াই। ঠিক আছে। এছাড়াও আমি এটাকে একটু এলাবোরেট করে লিখি, তাহলে আমাদের একটু বেশি সুবিধা হবে। যদি আমার কাছে এরকম কোনো ইকুয়েশন থাকে যে এ প্লাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি, তাহলে এই সমীকরণের যা লেফট হ্যান্ড সাইড এবং এই সমীকরণের যা রাইট হ্যান্ড সাইড তার মাত্রাটি একই হবে। ওকে, এবার এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে লেখা আছে এটা প্লাস এটা। আমরা জানি কোনো রাশির যোগ বিয়োগ করতে গেলে সবসময় তাদেরকে একই ইউনিটের হতে হয়। যেমন আমরা কখনো 5 কেজির সাথে 2 কিলোমিটার অ্যাড বা সাবট্রাক্ট করতে পারি না, যোগ বা বিয়োগ আমরা করতে পারি না। তাহলে আমাকে যোগ করতে হলে এটাকেও কেজি হতে হবে, এটাকেও কেজি হতে হবে, বা এটাকেও কিলোমিটার হতে হবে, বা এটাকেও কিলোমিটার হতে হবে, মানে দুটো একই ইউনিট হতে হবে। সেই জন্য যদি কোনো রাশিকে আমার যোগ বিয়োগ দুটো রাশি থাকে, যে এটা প্লাস এটা, তার অর্থ হলো অবশ্যই ডাইমেনশন অফ এ মাস্ট বি ইকুয়ালস টু ডাইমেনশন অফ বি। সিমিলারলি ডাইমেনশন অফ, যদি এখানে সাপোজ মাইনাস থাকে, সেই ক্ষেত্রেও ডাইমেনশন অফ সি ইকুয়ালস টু ডাইমেনশন অফ ডি। অর্থাৎ দুটো রাশির যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমাদেরকে দুটো রাশির যোগ বা বিয়োগ করা তখনই সম্ভব যদি কিনা রাশি দুটির ডাইমেনশন বা মাত্রা একই হয়। অর্থাৎ দুটো রাশির যোগ বা বিয়োগ করা তখনই সম্ভব যদি কিনা রাশি দুটির ডাইমেনশন বা মাত্রা একই হয়। এই দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে একটি সমীকরণের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মাত্রা অবশ্যই সেম, এবং দুটো রাশিকে আমি যোগ বা বিয়োগ তখনই করতে পারবো যদি কিনা রাশি দুটির ডাইমেনশন একই হয়। এবার এই সমমাত্রিক নীতির রিলেটেড কিছু প্রবলেমস করা যায়। তাহলে প্রথম অঙ্কটি কি বলেছে? প্রথম অঙ্কটি বলেছে ওমেগা টি এবং ওমেগা বাই কে এর মাত্রা নির্ধারণ করতে হবে, যেখানে y ইকুয়াল টু আর সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এখানে আমাদেরকে ওমেগা কে এবং ওমেগা বাই কে এর মাত্রা নির্ধারণ করতে হবে। ওকে, তাহলে সাইন অপারেটরটি যেখানে অপারেট করে, আমরা জানি সাইন অপারেটরটি সবসময় একটি অ্যাঙ্গেলের উপর অপারেট করে। তাহলে আমরা বলতে পারি এটি আর কোনো কিছু না, এটি হলো একটি কোণ যেটি একটি মাত্রাহীন রাশি। তাহলে আমি বলতে পারি ওমেগা টি মাইনাস কে এক্স একটি মাত্রাহীন রাশি। ওমেগা টি মাইনাস কে এক্স একটি মাত্রাহীন রাশি। আমরা একটু আগেই বললাম যে কোন রাশি যোগ বা বিয়োগ করা যাবে যদি কিনা তাদের মাত্রা সেম হয়। তাহলে ওমেগা টি মাইনাস কে এক্স যদি একটি মাত্রাহীন রাশি হয়, তাহলে ওমেগা টিও একটি মাত্রাহীন রাশি, কে এক্সও একটি মাত্রাহীন রাশি। তাহলে ওমেগা টি একটি মাত্রাহীন রাশি
অর্থাৎ এর মাত্রা হলো 1। তাহলে ওমেগার মাত্রা কত হবে? ওমেগার মাত্রা হবে 1/t এর মাত্রার সমান। টি হলো গিয়ে সময়, তার মানে 1/t। তার ওমেগার মাত্রা কত আসবে? t⁻⁻1। একই রকম ভাবে আমরা চাইলে কে এক্স এর মাত্রা নির্ধারণ করতে পারি। কে এক্স এর ক্ষেত্রে কি হবে? যেহেতু ওমেগা টি এর মাত্রা 1, একই রকম ভাবে কে এক্স এর মাত্রা কত হবে? 1। তাহলে কে এর মাত্রা 1/x এর মাত্রার সমান। এক্স হলো এখানে দূরত্ব, ওখানে লেখা থাকবে, ওকে। টি হলো যেখানে সময় এবং এক্স হলো দূরত্ব। তাহলে আসবে 1/l বা আসবে l⁻⁻1। তাহলে কে এর মাত্রা আসবে 1/, ওকে, কে এর মাত্রা আসবে l⁻⁻1, ওকে। তাহলে আমরা বুঝতেই পারছি যে ওমেগা বাই কে এর মাত্রা কত আসবে। ওমেগা বাই কে এর মাত্রা আসবে উপর t⁻⁻1, নিচে l⁻⁻1, অর্থাৎ lt⁻⁻1। ওকে, তাহলে এখান থেকে আমরা ওমেগা বাই কে এর মাত্রাটি পেয়ে গেলাম। আমরা আবার যদি প্রতিটা আলাদা আলাদা ভাবে না করতাম, তবুও আমরা ওমেগা টি মাইনাস কে এক্স এর মাত্রা বের করতে পারতাম সরাসরি এখান থেকে। যেহেতু ওমেগা টি মাইনাস কে এক্স একটি মাত্রাহীন রাশি এবং এদের এখানে মাইনাস করা আছে, তার মানে ওমেগা টি এর যা মাত্রা, তাহলে আমরা বলতেই পারতাম ডাইমেনশন অফ ওমেগা টি ইকুয়ালস টু ডাইমেনশন অফ কে এক্স। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ডাইমেনশন অফ কেটা এখানে মাল্টিপ্লাইড আছে, এদিকে আসলে ডিভাইড হয়ে যাবে, ওমেগা বাই কে হয়ে যাবে ডাইমেনশন অফ এক্স বাই টি। এখানে এক্স এর মাত্রা কত? এক্স এর মাত্রা এল, টি এর মাত্রা 1/T, তাহলে আসবে l⁻⁻1। আর ওমেগা বাই কে এর মাত্রা কত আসলে l⁻⁻1। আমরা খালি ওমেগা টি খালি কে এক্স এর ক্যালকুলেশন করেও l⁻⁻1 আসতে পারি, বা এভাবে করেও করতে পারি। ওকে, এবার আসা যাক নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম বলেছে এ বি এবং সি এর ডাইমেনশন বা মাত্রা বের করতে বলেছে, যেখানে ভি ইকুয়াল টু a/t প্লাস b/bt স্কয়ার প্লাস c/t কিউব, যেখানে টি হলো সময় এবং ভি হলো ভেলোসিটি অর্থাৎ বেগ। তাহলে আমরা সমমাত্রিক নীতি থেকে যেটা জানি সেটা হলো কি, কোনো সমীকরণের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মাত্রা একই হতে হবে। অর্থাৎ এইদিকে যেহেতু বেগ আছে, তাহলে এই দিকেও বেগের মাত্রা থাকতে হবে, এবং এগুলো যেহেতু যোগ আছে, তাহলে আমরা বলতে পারি এর যা মাত্রা, এর যা মাত্রা এবং এর যা মাত্রা সেটা একই। তাহলে আমরা বলতেই পারি যে a/t এর মাত্রাও বেগের, এটিও বেগের মাত্রা এবং এটিও বেগের মাত্রা। অর্থাৎ a/t সমান সমান কত? ডাইমেনশন অফ a/t ইজ ইকুয়ালস টু ডাইমেনশন অফ v। তাহলে ডাইমেনশন অফ a ইকুয়ালস টু কি আসবে? আসবে ডাইমেনশন অফ v ইনটু t। v মানে কি? বেগ, বেগের মাত্রা কত? l⁻⁻1 ইনটু টাইমের মাত্রা কত? t। তার মানে আসবে কত? l⁻⁻1 প্লাস 1, তার মানে আসবে l⁻0 অর্থাৎ l। ওকে, একই রকম আমরা এই ডাইমেনশন অফ bt স্কয়ার করতে পারবো। তার ডাইমেনশন অফ bt স্কয়ার ইকুয়ালস টু কি হয়ে যাবে? হয়ে যাবে ডাইমেনশন অফ v এর সমান। ওকে, তাহলে ডাইমেনশন অফ b কত আসবে? ডাইমেনশন অফ b আসবে ডাইমেনশন অফ v বাই টি স্কয়ারের সমান। v ইকুয়াল টু কত? l⁻⁻1 এবং টি স্কয়ার মানে টি স্কয়ার, তখন আসবে l⁻⁻3। ওকে, একই রকম ভাবে ডাইমেনশন অফ c বাই টি কিউ, c এর মাত্রা করা যাবে, ওটা ডাইমেনশন অফ c বাই টি কিউব হয়ে যাবে ডাইমেনশন অফ v এর সমান। তাহলে ডাইমেনশন অফ c ইকুয়াল টু কি আসবে? ডাইমেনশন অফ ভিটি কিউব এর সমান। ডাইমেনশন অফ ভিটি কিউব মানে v এর ডাইমেনশন l⁻⁻1 ইনটু টি কিউবের জন্য টি কিউব, তখন আসবে lt স্কয়ার এর সমান। ডাইমেনশন অফ টি চলে আসবে কত? lt স্কয়ার। ওকে, এগুলো খুব ইজি প্রবলেমস। এর পরেরটা আমরা দেখি কি বলছে। ওকে, থার্ড প্রবলেম কি বলছে? বলছে ফাইন্ড ডাইমেনশন অফ কে। কে এর মাত্রা নির্ধারণ করতে হবে, যেখানে y সমান সমান u সমান সমান ky বাই y স্কয়ার প্লাস a স্কয়ার, যেখানে u হলো পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, y দূরত্ব এবং a বিস্তার। তারপর বলছে u ইকুয়াল টু ky বাই y স্কয়ার প্লাস a স্কয়ার। আমরা দেখতে পাচ্ছি নিচে y স্কয়ার প্লাস a স্কয়ার আছে, অর্থাৎ যেহেতু এটা যোগ আছে, তার মানে y এর যা ডাইমেনশন a এরও তাই ডাইমেনশন। আমরা লিখছি
তাহলে ডাইমেনশন অফ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ডাইমেনশন অফ এ স্কোয়ার, অর্থাৎ ডাইমেনশন অফ ওয়াই ইকুয়ালস টু ডাইমেনশন অফ এ। ওকে, তাহলে এই সমীকরণের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে যদি মাত্রা একই হতে হয়, তার মানে লিখতে পারবো কি ডাইমেনশন অফ ইউ সমান সমান ডাইমেনশন অফ কে ওয়াই বাই ডাইমেনশন অফ ওয়াই স্কোয়ার, এবং এ স্কোয়ারের মাত্রা যেহেতু একই, আমি যে কোনো একটা লিখছি, ওয়াই স্কোয়ার লিখছি। ওকে, তাহলে এখান থেকে আমার কি প্রয়োজন আছে? আমার প্রয়োজন আছে ডাইমেনশন অফ কে ওয়াই ইকুয়ালস টু হয়ে যাবে ডাইমেনশন অফ ইউ ওয়াই ইউ স্কোয়ার। তাহলে ডাইমেনশন অফ কে ইকুয়ালস টু কি আসবে? আসবে ডাইমেনশন অফ ওয়াই ইউ ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই, একটা ওয়াই কাটা চলে যাবে, তাহলে আসবে ইকুয়ালস টু ডাইমেনশন অফ ইউ ওয়াই। ইউ মানে কি? ইউ হলো শক্তি, স্থিতি শক্তি, এটি এক ধরনের শক্তি। তাহলে শক্তির ডাইমেনশন কত? শক্তির মাত্রা হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই। ওয়াই হলো দূরত্ব, তাহলে একটা আসবে এল, তার মানে আসবে এম এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে ডাইমেনশন অফ কে কত আসবে? আসবে এম এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 2। এভাবে খুব ইজি প্রবলেম সমমাত্রিক নীতির অ্যাপ্লিকেশন থেকে আসে, যেগুলো আমরা খুব সহজেই করতে পারবো। এরপরে একটি ভিডিওতে আমরা নানা ধরনের এই ধরনের প্রবলেমসগুলোকে নিয়ে আলোচনা করব, যেগুলো সব পরীক্ষায় আসে এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার আসা যাক ডাইমেনশন অ্যানালাইসিস বা মাত্রা বিশ্লেষণের কিছু অ্যাপ্লিকেশনে। এর মধ্যে সবচেয়ে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি হলো মাত্রা বিশ্লেষণ এর প্রয়োগের মাধ্যমে আমরা এক ইউনিট সিস্টেম থেকে আরেকটি ইউনিট সিস্টেমে যেতে পারি, বা এক ধরনের একক থেকে আরেক ধরনের এককে যেতে পারি। যেমন আমরা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে এসআই একক থেকে সিজিএস এককে যেতে পারি, বা সিজিএস একক থেকে এসআই এককে যেতে পারি। যেমন এসআই এককের মধ্যে আছে কি মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, এটা হলো এসআই ইউনিটের, এসআই এর মূল এককগুলি। এখান থেকে আমরা সিজিএস এর মিটার, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, এগুলো হলো সিজিএস ইউনিটের মূল একক। আমরা এরকম এসআই থেকে সিজিএস ইউনিটে ট্রান্সফার করতে পারি। একটি একক পদ্ধতি থেকে অপর একটি একক পদ্ধতিতে যাওয়ার জন্য আমাদের বেসিক্যালি যেটা জানতে হবে সেটি হলো গিয়ে যেই রাশিটির আমরা একক পরিবর্তন করতে চাই, সেই রাশিটি যে ফান্ডামেন্টাল ইউনিটগুলো আছে বা যেগুলো আমাদের মূল একক আছে তার উপর কি করে নির্ভর করে। যেমন আমরা যদি বলের কথা বলি, তাহলে বলের মাত্রা থেকেই আমরা বুঝতে পারি বলের মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে বল তার ভর, দৈর্ঘ্য এবং সময়ের সাথে এই রূপে নির্ভরশীল। ওকে, এবার আমাদের কিছু জিনিস বুঝতে হবে। যেমন কোনো একটি ভৌত রাশিকে আমরা দুটি জিনিসের সমন্বয় লিখতে পারি, সেটি হলো এন ইন্টু ইউ, যেখানে এন হলো গিয়ে মান এবং ইউ হলো গিয়ে তার একক। বোঝা গেল? যে কোনো ভৌত রাশিকে প্রকাশ করার ক্ষেত্রে আমরা মান এবং একক দ্বারা প্রকাশ করি। যেমন বলতে পারি, যেমন দৈর্ঘ্যের কথা যদি বলি, তাহলে দৈর্ঘ্যটা কিরকম হবে? 1 মিটার হতে পারে, মান এবং একক, বা 3 মিটার হতে পারে, মান, একক। বা যদি আমরা ভরের কথা বলি, তাহলে সেটি কিরকম হয়? সেটি হয় এরকম 4 গ্রাম। তাহলে এটি হলো তার মান এবং এটি হলো তার একক। তাহলে যে কোনো ভৌত রাশিকে আমরা এন ইন্টু ইউ এই আকারে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমি বলকে এক একক থেকে আরেক এককে নিয়ে যেতে চাই। মানে এক সিস্টেম থেকে সাপোজ আমি কি করতে চাচ্ছি, এসআই সিস্টেম থেকে সিজিএস সিস্টেমে নিয়ে যেতে চাই। আমি জানতে চাই যে 1 নিউটন মানে কত ডাইন। ধরে নিচ্ছি 1 নিউটন মানে এন ডাইন। তাহলে এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি আছে বল, তার এটা হলো গিয়ে আমার এন ইউ, এখানেও আছে আমাদের এন ইউ। বোঝা গেল? তাহলে এফেক্টিভলি এটা n1 u1 ইকুয়াল টু n2 u2। আমার উদ্দেশ্য এই n2টা বের করা। বোঝা গেল? ওকে, তাহলে আমি যদি এন গুলোকে এবং ডাইন গুলোকে ভেঙে লিখি তাহলে কি হবে? তাহলে আমি লিখতে পারি কি 1, আমি ধরলাম এসআই ইউনিটে, আমি ওটাকে এমন ভাবে লিখতে পারি m1 l1 t1 টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়ালস টু n, ডাইনটাকে আমি লিখছি m2 l2
T2 টু দি পাওয়ার মাইনাস 2। যেহেতু সিজিএস একক, তাহলে আমি জানি M2 এর একক কি গ্রাম, L2 মানে সেন্টিমিটার, T2 মানে সময় বা সেকেন্ড, আর এসআই ইউনিটে M1 মানে কেজি, L1 মানে মিটার এবং T1 মানে সেকেন্ড। তাহলে এখান থেকে কি আমি n সমান সমান লিখতে পারি? n সমান সমান n ইকুয়ালস টু কি আসবে 1 ইন্টু M1 L1 T1 টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই M2 L2 T2 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? M1 বাই M2, আমি মান সরাসরি এককগুলো বসিয়ে দিই। M1 মানে কি কেজি বাই M2 মানে গ্রাম ইন্টু মিটার বাই সেন্টিমিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2 বাই। যদি আমি ভ্যালুগুলো পুট করি তাহলে আমি কি পাবো? এখানে দেখি, তাহলে n ইকুয়ালস টু আসবে, উপরে আসবে 1000, 1 কিলো, কেজিকে আমরা লিখতে পারি 1000 গ্রাম ডিভাইডেড বাই গ্রাম, 1 গ্রাম এফেক্টিভলি, 100 মিটার ডিভাইডেড বাই 100 সেন্টিমিটার ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার ইন্টু s টু দি পাওয়ার মাইনাস 2 বাই s টু দি পাওয়ার মাইনাস 2। সব কিছু আমাদের কাটা চলে যাবে, পড়ে থাকবে 1, এফেক্টিভলি পড়ে থাকবে 10 টু দি পাওয়ার 5। তাহলে আমরা কি পাচ্ছি? 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5। ওকে, কিন্তু পরীক্ষায় এত সহজ প্রশ্ন আসবে না। পরীক্ষায় ওরা এত সুন্দর সুন্দর ফান্ডামেন্টাল ইউনিটগুলো দিয়ে দেবে না, ওদের ফান্ডামেন্টাল ইউনিটগুলো আলাদা রকমের হবে। যেমন আমাদের যা মূল এককগুলো আছে সেগুলো কিরকম, ভর, দৈর্ঘ্য এবং সময়, এটা আমরা সচরাচর জানি। কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে যে ধরি যদি মূল একক বল হয়, যদি মূল একক ভর হয়, তাহলে ওর পাওয়ার বা ওর ক্ষমতা কিভাবে চেঞ্জ হবে, ক্ষমতার একক কিভাবে চেঞ্জ হবে। একটা উদাহরণ নেই, উদাহরণটা এমন ভাবে দেওয়া যাক, বলেছে যে যদি যদি বলের একক 4 গুণ বৃদ্ধি পায় এবং বেগের একক 2 গুণ বা দ্বিগুণ হ্রাস পায়, তাহলে তাহলে ক্ষমতার একক কিভাবে পরিবর্তন? বলে যে যদি বলের একক 4 গুণ বৃদ্ধি পায়, যেরকম আগে কি ছিল 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম, তাহলে কি হচ্ছিল ভরের একক এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে 1000 গুণ বাড়ছিল। এখানে বলেছে বলের একক 4 গুণ বৃদ্ধি পাবে। ওকে, একই রকম ভাবে বলেছে বেগের একক দ্বিগুণ হ্রাস পাচ্ছে বা দ্বিগুণ কমে যাচ্ছে, তাহলে ক্ষমতার একক কিভাবে পরিবর্তন হয়। বোঝাই যাচ্ছে এখানে আর মূল এককটা কিরকম নেই, এখানে আর মূল এককটা ভর বা সময় বা দৈর্ঘ্যতে দেওয়া নেই, দেওয়া আছে বল এবং বেগে। তাহলে ক্ষমতার একক কিভাবে পরিবর্তন হবে? তাহলে আমাকে জানতে হবে বল এবং বেগের সঙ্গে ক্ষমতা কিভাবে রিলেটেড। এই অঙ্কটি আমরা করব কিন্তু আজকের ক্লাসের শেষে। ওকে, এবার আসা যাক মাত্রা বিশ্লেষণের দ্বিতীয় অ্যাপ্লিকেশনে। দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি কি বলেছে? বলছে যে আমরা এর সাহায্যে কোনো সমীকরণের নির্ভুলতা প্রমাণ করতে পারবো, যে সমীকরণটি ঠিক আছে না ভুল সেটা প্রমাণ করতে পারবো। যেমন সাপোজ আমার কাছে কিছু একটা আছে রাশি x ইকুয়ালস টু y, আমি জানতে চাই এটি ঠিক আছে কি ভুল আছে। ওকে, যদি আমি দেখতে পাই যে আমার বাঁ দিকে যা আছে এবং আমার ডান দিকে যা আছে তার মাত্রাটা একই, তাহলে আমি বলবো যে হ্যাঁ এটি ডাইমেনশনালি কারেক্ট। আমরা চেক করতে পারি যে হ্যাঁ এটা ঠিক হতেও পারে, ঠিক হবেই আমরা বলবো না, কারণ ওখানে অন্য অন্য কিছু যাই থাকতে পারে, কিন্তু মাত্রাগতভাবে সেটা সম্ভব। যেমন একটা উদাহরণ নেই, v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এবার সমীকরণটি ঠিক কিনা ভুল আমরা কি করে বুঝবো? যদি এটা এটা এবং এটা সবগুলোর মাত্রা সেম হয়, যেহেতু যোগ দেওয়া আছে তা বলতেই পারি এর আর এর মাত্রা সেম হতে হবে, তাই না? তাহলে এই তিনটার মাত্রা যদি সেম হয় তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ সমীকরণটি নির্ভুল। কিন্তু যদি এমন থাকতো
এস ইকুয়াল টু ভি প্লাস ইউ এটি স্কোয়ার। তাহলে কি হতে হতো, আমার এটা এটা এবং এটার মাত্রা সেম হতে হতো। যদি আমি দেখতে পাই এটি স্কোয়ারের যা মাত্রা এবং ভি এর যা মাত্রা সেটি আলাদা, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে এই সমীকরণটি অবশ্যই অবশ্যই ভুল। তাহলে আমরা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে বলে দিতে পারি যে সমীকরণটি সঠিক কি ভুল। এই অ্যাপ্লিকেশনটি আমাদের জন্য অত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট তারপরের অ্যাপ্লিকেশনটি। অ্যাপ্লিকেশনটি হলো এইরকম যে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আমরা কোনো একটি ভৌত রাশি অন্যান্য ভৌত রাশির উপর কিভাবে ডিপেন্ডেন্ট, কিভাবে ওদের সম্পর্ক রয়েছে সেটি আমরা জানতে পারি। যদি আমরা এটা জানতে পারি যে ওর এই ভৌত রাশিটির এই রাশির সঙ্গে কিছু সম্পর্ক আছে, কিন্তু সেই সম্পর্কটা কিরকম সেটা আমরা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে শিওর হয়ে যেতে পারি। যেমন ধরলাম একটি রাশি আছে এক্স, আমি ধরলাম এই রাশিটি এ বি এবং সি এর সাথে রিলেটেড। এক্স রাশিটি এ বি এবং সি এই তিনটি রাশির সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কযুক্ত। আমি যদি এইটুকু জানি যে এক্স রাশিটি এ বি সি এর সঙ্গে সম্পর্কযুক্ত, তাহলে আমি অবশ্যই বলে দিতে পারবো এক্স রাশিটি এ বি সি এর সাথে কিভাবে সম্পর্কযুক্ত হতেই পারে। এক্স ইকুয়ালস টু আমি বলে দিলাম এইভাবে সম্পর্কযুক্ত, এক্স এ কিউব বি এবং সি স্কোয়ার সাথে বোঝা গেল। একটা উদাহরণ নিয়ে কাজ করলে এটি বেশি বোঝা যায়। একটি আমরা খুব কমন এক্সাম্পল নিই, খুবই কমন এক্সাম্পল। ধরি একটি পেন্ডুলাম আছে যেটি দুলছে, তাহলে এর দোলনের একটি পর্যায়কাল আছে, এই দোলনের একটি পর্যায়কাল আছে। আমরা ধরছি যে এই পর্যায়কাল, বা আমরা জানি বা ধরে নিচ্ছি যে এই পর্যায়কাল এই যে ববটা আছে, যে পেন্ডুলামটার যেটা ববটা আছে নিচে, তার ভরের উপর নির্ভরশীল এবং এর দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, এই সুতোটির দৈর্ঘ্যের উপর এবং অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল। কিন্তু আমরা জানি না এটি কিভাবে নির্ভরশীল, কোনটির উপর কিভাবে নির্ভরশীল, কিন্তু ধরে নিচ্ছি কোনোভাবে নির্ভরশীল। ঠিক আছে, ওকে। তাহলে মাত্রা বিশ্লেষণ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা ধরে নিচ্ছি যে পর্যায়কালটি m টু দি পাওয়ার x, l টু দি পাওয়ার y এবং g টু দি পাওয়ার z এর মতন নির্ভরশীল। তাহলে আমাকে এফেক্টিভ জানতে হবে x, y এবং z এর মান। যদি আমরা এই মানগুলো জানতে পারি তাহলে আমরা বলতে পারবো এই পর্যায়কালটি ভর, দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণের সাথে কিভাবে নির্ভরশীল। ওকে, এবার আমরা দেখি এটা আমরা কি করে বের করব। তাহলে পর্যায়কাল কি, সময়, পর্যায়কাল হলো সময়, তাহলে সময়ের মাত্রা অবশ্যই টি, ভরের মাত্রা কত এম, দৈর্ঘ্যের মাত্রা কত এল, এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার, এবং এটি হলো অভিকর্ষজ ত্বরণ, ত্বরণের মাত্রা যা অভিকর্ষ ত্বরণের মাত্রা সে, অভিকর্ষ ত্বরণের মাত্রা কত এল টি টু দি পাওয়ার মাইনাস 2 এল টু দি পাওয়ার জেড। যদি আমি লিখি তাহলে কি আসবে, এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার এখান থেকে আসবে ওয়াই আর এখান থেকে আসবে জেড, আর টি টু দি পাওয়ার মাইনাস 2z ইকুয়াল টু আসবে টি। তাহলে আমি যদি কম্পেয়ার করি, আবার জানি এই সমীকরণটি নির্ভুল, বা এই সমীকরণটি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মাত্রা সেম হতে হবে। তাহলে অবশ্যই আমি যদি মাত্রা কম্পেয়ার করি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে, তাহলে আমি বলতেই পারি কি মাইনাস 2z ইকুয়ালস টু 1, টি এর মাত্রা কম্পেয়ার করে বলতে পারি। এখানে m বাই l নেই, তাহলে আমি এটাকে লিখতে পারি m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, m টু দি পাওয়ার 0 মানে 1, l টু দি পাওয়ার 0 মানে 1, তার এফেক্টিভলি এটা টি থাকলো। আর যদি কল্পনা করি তাহলে আমি লিখতেই পারবো, তুলনা করলে x ইকুয়ালস টু 0 এবং l এর পাওয়ার কত 0, তার মানে y প্লাস জেড ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে z ইকুয়ালস টু কি আসবে মাইনাস হাফ, x ইকুয়ালস টু কি আসবে 0 এবং y ইকুয়ালস টু কি আসবে মাইনাস জেড, জেড এর মান মাইনাস হাফ, তাহলে y ইকুয়ালস টু হাফ। তাহলে এই মানগুলো যদি পুট করি তাহলে কি t ইকুয়ালস টু কি আসবে, তাহলে t ইকুয়ালস টু আসবে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার হাফ এবং z টু দি পাওয়ার g টু দি পাওয়ার মাইনাস হাফ, বা l বাই g টু দি পাওয়ার
বা রুট ওভার অফ এলজি। তাহলে টিটা এইভাবে নির্ভরশীল, বোঝা গেল? এবার হতেই পারে সামনে কোনো কনস্ট্যান্ট থাকতে পারে যেটা আমরা জানি না, সেজন্য আমরা এটাকে এমন ভাবে লিখি যে টি ইজ ইকুয়ালস টু কে ইন্টু রুট ওভার অফ এল বাই জি, যেখানে কে কি, কে হলো একটি মাত্রাহীন ধ্রুবক। উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি? উদাহরণ হিসেবে যদি আমরা কোথাও এরকম লেখা দেখি যে কে এর মানটা সাপোজ কোনো কনস্ট্যান্ট লাইক 2 পাই, 3 পাই, 5 পাই, এটসেট্রা এটসেট্রা। ওকে, আরো একটি উদাহরণ করা যাক। বলেছে যে কোনো একটি তারের কম্পাঙ্ক, কোনো একটি তারের কম্পাঙ্ক টান টান করা তার, অবশ্য টান টান তার করা তার একটি সাপোজ দুলছে, তার যেটা কম্পাঙ্ক আছে এন সাপোজ, সেটি কার উপর ডিপেন্ডেন্ট? বলছে সেটি সেই তারের দৈর্ঘ্যের উপর ডিপেন্ডেন্ট, সেই তারের টানের উপর সাথে সম্পর্ক আছে, বা সেই তারের একক দৈর্ঘ্যের যা ভর তার সাথে এটি রিলেটেড। কিভাবে রিলেটেড আমি জানি না, কিন্তু রিলেটেড। সাপোজ আমি এমনভাবে লিখছি যে সাপোজ এটা এইভাবে রিলেটেড, এন ইজ প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এক্স, টি টু দি পাওয়ার ওয়াই, এম টু দি পাওয়ার জেড। আমার উদ্দেশ্য কি? এক্স ওয়াই জেড এর মান বের করা। তাহলে আমি বুঝতে পারবো যে তারটির কম্পাঙ্ক কিভাবে তার দৈর্ঘ্য, তার টান, টান হলে এক ধরনের বল, এবং তার ভরের উপর কিভাবে নির্ভরশীল, সেটি একক দৈর্ঘ্যের বল। ওকে, কম্পাঙ্ক, কম্পাঙ্ক একক কি? তাহলে আমি এটাকে এমন ভাবে লিখে নিই আগে, এন ইকুয়ালস টু সাপোজ আমি ধরছি কে এল টু দি পাওয়ার এক্স, টি টু দি পাওয়ার ওয়াই, এম টু দি পাওয়ার জেড। এই কে টি হলো সেই ভেদ ধ্রুবক। তাহলে এন কি? এন হলো কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে এক সেকেন্ডে কোন তরঙ্গ যেই পরিমাণ দোলন সম্পন্ন করে, এক সেকেন্ডে যতগুলি দোলন সম্পন্ন। তাহলে এর একক কি হয়? 1/t, আমরা এর আগেও জানি। তাহলে এর কম্পাঙ্ক একক কি হবে? টি টু দি পাওয়ার মাইনাস। কম্পাঙ্কের মাত্রা হলো টি টু দি পাওয়ার মাইনাস। কে হলো একটি ধ্রুবক যার কোনো মাত্রা হয় না, তাহলে এর জন্য মাত্রা দেওয়ার প্রয়োজন নেই। এল কি? এল হলো দৈর্ঘ্য, তাহলে আসবে ক্যাপিটাল এল টু দি পাওয়ার এক্স। টি কি? এই টি হলো গিয়ে, লিখে রাখি, টি হলো গিয়ে টান বল, টান বল, ঠিক আছে? তাহলে এটা একটি বল, বলের মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। মাথায় রাখতে হবে এই টি হলো সেকেন্ড সময়। ওকে, আমার একটু ভুল হয়ে গেল, আমি এটাকে এফ দিয়ে লিখতে পারতাম। সাপোজ আমি এটাকে এফ দিয়ে লিখছি, এফটা হলো টান বল, ঠিক আছে? যেন কনফিউজ না হয়। ওকে, কম্পাঙ্কের মাত্রা টি টু দি পাওয়ার মাইনাস 1, এল এর মাত্রা ক্যাপিটাল এল দৈর্ঘ্য, এফ হলো বল যেটিকে আমরা টান বল বলছি, এম এল টি টু দি পাওয়ার মাইনাস এক্স হোল টু দি পাওয়ার ওয়াই। এম হলো একক দৈর্ঘ্যে ভর, এম হলো একক দৈর্ঘ্যে ভর। তাহলে এম এর মাত্রা কি আসবে? ক্যাপিটাল এম বাই এল, কারণ এটি একক দৈর্ঘ্য। তাহলে ওর টোটাল ভরকে আমরা, তাহলে ওর ভরকে ওর দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে, একক দৈর্ঘ্যে ভর নয়, তাহলে এম বাই এল। তাহলে আমাকে এখান থেকে জাস্ট এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। আমি এটাকে একটু লিখি, তাহলে কিরকম আসবে? তাহলে আসবে এম টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, এম টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আর টি টু দি পাওয়ার কি আসবে? মাইনাস 2/, ইকুয়ালস টু আসবে টি টু দি পাওয়ার মাইনাস 1। যদি আমি তুলনা করি তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস 2/, মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস ওয়াই টি এর থেকে, y ইকুয়াল প্লাস জেড ইকুয়ালস টু 0, আর এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস, সরি, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে মাইনাস মাইনাস কাটা গিয়ে y ইকুয়ালস টু কি আসবে? আমার হাফ। ওকে, আবার আসবে y ইকুয়ালস টু মাইনাস জেড, বা এমন হয়ে লিখি জেড ইকুয়ালস টু মাইনাস হাফ মাইনাস ওয়াই। তাহলে জেড ইকুয়ালস টু আসবে মাইনাস ওয়াই, তাহলে আসবে যে জেড ইকুয়ালস টু ওয়াই এর মানটা পুট করলে আসবে মাইনাস হাফ। আচ্ছা, এমন হয়ে যাবে। তাহলে জেড ইকুয়ালস টু মাইনাস ওয়াই ইকুয়ালস টু আসবে মাইনাস হাফ। আর এখান থেকে আসবে ভ্যালুগুলো যদি পুট করি, এক্স ইকুয়ালস টু জেড মাইনাস ওয়াই, জেড ইকুয়ালস টু কত? জেড ইকুয়ালস টু মাইনাস হাফ,
এবং y ইকুয়ালস টু আবার মাইনাস হাফ ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান। তাহলে রেজাল্টটা কিরকম আসবে? n ইকুয়ালস টু আসবে কি k ইন্টু l টু দি পাওয়ার x ইকুয়ালস টু কত? মাইনাস ওয়ান। f টু দি পাওয়ার কত আসবে? y ইকুয়ালস টু হাফ ইন্টু m টু দি পাওয়ার মাইনাস হাফ। তার মানে আসবে k ইন্টু ওয়ান বাই l রুট আবার অফ f বাই m। ঠিক আছে, তাহলে nটি ওর কম্পাঙ্ক, দৈর্ঘ্য, টান বল এবং একক দৈর্ঘ্যের ভরের সাথে এমনভাবে সম্পর্কযুক্ত। বোঝা গেল? এখানে মাথায় রাখতে হবে এমটা কি? এমটা হলো একক দৈর্ঘ্যের ভর, যার মাত্রা হবে m বাই l। ঠিক আছে, তাহলে এমন করে আমরা কোনো রাশি যদি কার উপর ডিপেন্ডেন্ট সেগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমরা শুধুমাত্র এই নলেজগুলোটা থেকেই যে এটি, এই রাশিটি এই কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট, এই রাশির উপর ডিপেন্ডেন্ট, সেখান থেকে আমরা কিভাবে ডিপেন্ডেন্ট, কিভাবে সম্পর্কযুক্ত সেটি নির্ধারণ করতে পারি মাত্রা বিশ্লেষণের মাধ্যমে। এবার আসা যাক সেই প্রবলেমটিতে, যেটিকে আমরা বলেছিলাম ক্লাসের শেষে করব, লেকচারের শেষে করব। তাহলে প্রবলেমটি যেটি ছিল সেটি হলো, যদি বলের একক 4 গুণ বৃদ্ধি পায়, বেগের একক দ্বিগুণ হ্রাস পায়, তাহলে ক্ষমতার একক কত গুণ বৃদ্ধি বা হ্রাস পাবে? তাহলে আমাকে জানতে হবে ক্ষমতার সাথে বেগ এবং বলের সম্পর্ক কি। তাহলে আমাকে জানতে হবে ক্ষমতার সাথে বেগ এবং বলের সম্পর্ক কি। যদি আমি জানতে পারি তাহলে আমি প্রবলেমটি করতে পারবো। ওকে, তাহলে আমি জানি ক্ষমতা কার কার উপর ডিপেন্ড করছে? বল এবং বেগের উপর। কিভাবে ডিপেন্ড করছে সেটা জানি না, সেটাই এখন বের করবো। তাহলে আমি ধরে নিচ্ছি পি কার কার উপর ডিপেন্ড করছে? প্রপোর্শনাল টু বল। তাহলে ধরে নিচ্ছি পি কার কার উপর ডিপেন্ড করছে? প্রপোর্শনাল টু বল এবং ভি। সাপোজ আমি হচ্ছে পি টু দি পাওয়ার এক্স বাই প্রপোর্শনাল। তাহলে পি ইকুয়ালস টু কি লিখবো? কে এফ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে পি ইকুয়ালস টু কে এফ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই। পি কি? পি হলো ক্ষমতা। ক্ষমতার একক কি? ক্ষমতা মানে হলো একক সময়ে কৃতকার্য, তাই না? একক সময়ে কৃতকার্য। তাহলে বলতে পারি কৃতকার্য বাই সময়। কৃতকার্যের একক এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু বাই টি, এটা হলো ক্ষমতার একক। ইকুয়ালস টু কে একটি কনস্ট্যান্ট মাত্রা, এম কনস্ট্যান্ট, তার জন্য কিছু আসবে না। এফ কি? এফ হলো বল, বলের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু হোল টু দি পাওয়ার এক্স, সরি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এবং ভি হলো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওয়াই। ভি হলো বেগ। তাহলে কি আসবে? লেফট হ্যান্ড সাইডে কি আসবে? আমি এখানে লিখি। তাহলে আসবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি ইকুয়ালস টু, ওখান থেকে আসবে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই টি টু দি পাওয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়াই। যদি কম্পেয়ার করি, যদি তুলনা করি, তাহলে এক্স ইকুয়ালস টু কি আসবে? এম এর পাওয়ার এখানে ওয়ান, এখানে এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু আসবে ওয়ান। এর ইকুয়ালস টু কি আসবে? বা এল এর পাওয়ার কম্পেয়ার করলে এইখানে আছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কি আসবে? টু, এবং আসবে মাইনাস টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস থ্রি। আচ্ছা, এক্স এর মানটা এখানে বসাই, তাহলে কি হবে? ওয়ান প্লাস ওয়াই ইকুয়ালস টু টু, তাহলে ওয়াই ইকুয়ালস টু আসবে, তাহলে ওয়াই ইকুয়ালস টু আসবে ওয়ান। আর এখানে যদি এক্স এবং ওয়াই এর মান বসাই, ও প্রয়োজন পড়বে না, কারণ মান বসালে এফেক্টিভলি এটা মাইনাস তিন নিয়ে আসবে, তো আমার এই ইকুয়েশনে প্রয়োজন পড়ছে না আর কি। ওকে, তাহলে বুঝতে পারছি এক্স এর মান কত? ওয়ান, এবং ওয়াই এর মান ওয়ান। এখানে যদি আমি এক্স এবং ওয়াই পুট করি, দেখবো এখানে মাইনাস থ্রি আসবে। মাইনাস টু ইন্টু এক্স এর মান ওয়ান, মাইনাস ওয়ান করে দেবো, মাইনাস থ্রি আসে। তাহলে জাস্টিফাইড অ্যান্সার ইজ জাস্টিফাইড। তাহলে আমার অ্যান্সারটা কিরকম দাঁড়াচ্ছে? পি, বলটা, ক্ষমতাটা বল এবং ভরের উপর কি নির্ভর করছে? পি ইকুয়ালস টু কে ইন্টু এফ টু দি পাওয়ার ওয়ান ভি টু দি পাওয়ার ওয়ান, বা বলতে পারি পি ইকুয়াল টু কে ইন্টু এফ ইন্টু ভি। ঠিক আছে, ওকে। এবার পরীক্ষায় আমার যদি এটা জানা থাকতো আগের থেকেই যে ক্ষমতার উপরে বল এইভাবে করে নির্ভরশীল, তাহলে আমার এত কিছু করার প্রয়োজন ছিল না, আমি সরাসরি করতাম। ওকে, এবার আমি জানতে চাচ্ছি যে
যদি একটা ইউনিট সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে বলের একক 4 গুণ বৃদ্ধি পায় এবং বেগের একক দ্বিগুণ হ্রাস পায়, তাহলে ক্ষমতার একক কিভাবে বৃদ্ধি পায় হ্রাস পায়? তাহলে আমি কি করছি, একটা ইউনিট সিস্টেম থেকে আরেকটা ইউনিট সিস্টেমে যাচ্ছি। আমি একটু আগেই লিখেছিলাম কিরকম, যে আমি জানতে চাচ্ছি যে একটা ইউনিট সিস্টেম, একটি সিস্টেমে এটা ইকুয়ালস টু আরেকটি সিস্টেমে কত, মানে আমি জানতে চাচ্ছি এটা 1f1 v1 ইকুয়াল টু nf2 v2 ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার বলেছি কি বলের একক 4 গুণ বৃদ্ধি পায়, তার মানে কিরকম, f2 ইকুয়ালস টু কি 4f1 এবং v2 ইকুয়ালস টু হাফ অফ v1। তাহলে এই সিস্টেমে কি বলের একক 4 গুণ বৃদ্ধি পাচ্ছে এবং v2 ইকুয়ালস টু আসছে 2 গুণ হ্রাস পাচ্ছে, তার মানে 1/2 1/2 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে ভ্যালুগুলো যদি পুট করি তাহলে কি এখান থেকে আমি n এর ভ্যালুটা বের করতে পারবো। n ইকুয়ালস টু কি আসবে, f1 v1 বাই f2 v2। এটি কিছুই না, এটি আসলে ওই যে লিখলাম কোন ভৌত রাশিকে আমি দুটো জিনিসের সমন্বয় লিখতে পারি, এটি হলো তার একক এবং এটি হলো তার মান। তাহলে f1 বাই f2 ইকুয়াল টু কি আসবে, f1 বাই f2 আসবে 1/4 এবং v1 বাই v2 কি আসবে, v1 বাই v2 আসবে 2, কাটা গেলে আসবে 2 মানে আসবে 1/2। তাহলে কি হচ্ছে 1/2 গুণ হয়ে যাচ্ছে বা দ্বিগুণ পরিমাণ হ্রাস পাচ্ছে। তাহলে কি হচ্ছে ক্ষমতার একক কি হবে, 2 গুণ হ্রাস পাবে। এখানে কি করা হলো, প্রথমে লিখলাম এই সিস্টেমে f1 v1, পরে অপর সিস্টেমে f2 v2 ধরে নিচ্ছি এই সিস্টেমের এক f1 v1 সমান সমান ওই সিস্টেমে n f2 v2 বা এই সিস্টেমে যা ক্ষমতার একক সেই সিস্টেমের ক্ষমতার একক n গুণ বৃদ্ধি পাচ্ছে। ওকে, তারপরে f1 ইকুয়ালস f1 এবং f2 এর মধ্যে কি সম্পর্ক দিয়ে দেওয়া আছে, বলের একক 4 গুণ বৃদ্ধি পাচ্ছে, f2 ইকুয়ালস টু 4f1 এবং বেগের একক দ্বিগুণ পরিমাণ হ্রাস পাচ্ছে, v2 ইকুয়াল টু 1/2 v1। ওকে, তারপরে এখান থেকে n ইকুয়ালস টু আসছে আমাদের f1 v1 বাই f2 v2, ভ্যালু পুট করলাম আসলো হাফ, তার মানে দ্বিগুণ পরিমাণ হ্রাস পাবে। এবার আসা যাক মাত্রা বিশ্লেষণের কিছু ড্রব্যাকস বা অসম্পূর্ণতা। মাত্রা বিশ্লেষণের একটি বড় অসম্পূর্ণতা হলো মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আমরা কোনো ধ্রুবকের মান নির্ধারণ করতে পারি না। যেমন একটি সমীকরণ আছে সাপোজ t সমান সমান k ইন্টু রুট ওভার অফ l বাই g, আমরা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে এই k ধ্রুবকটির মান নির্ধারণ করতে পারি না, এটিকে আমরা k বা ভেদ ধ্রুবক কি অবস্থাতেই রেখে দিই। ওকে, এছাড়া মাত্রা বিশ্লেষণের আরেকটি অসম্পূর্ণতা হলো যদি কোনো এমন সমীকরণ থাকে যেখানে ওই ধ্রুবক পদটির একটি মাত্রা আছে তাহলে সেই ধরনের সম্পর্ক আমরা নির্ধারণ করতে পারি না। এর একটি উদাহরণ দেওয়া যেতে পারে f সমান সমান g ইন্টু m1 m2 বাই r স্কোয়ার। এটি একটি সমীকরণ, এটি হলো মহাকর্ষীয় বলের সমীকরণ, এখানে g একটি মাত্রা যুক্ত রাশি। তাহলে আমরা এই সমীকরণটি মাত্রা বিশ্লেষণের মাধ্যমে সমাধান করতে পারবো না। ওকে, এবং মাত্রা বিশ্লেষণ পদ্ধতির তৃতীয় একটি অসম্পূর্ণতা হলো যদি এমন কোনো সমীকরণ থাকে যে সমীকরণে একটি মাত্রাহীন রাশি আছে কিন্তু সেটি একটি ভেরিয়েবল কিন্তু মাত্রাহীন রাশি, বা সেটি একটি চলরাশি কিন্তু মাত্রাহীন রাশি, তাহলে আমরা এক্স্যাক্টলি সমীকরণটি বের করতে পারি না বা সেই সম্পর্কটি নির্ধারণ করতে পারি না। যেমন একটি উদাহরণ দেওয়া যায়, যদি এমন থাকে f সমান সমান যদি এমন থাকে w সমান সমান f ইন্টু s ইন্টু cos থিটা, তাহলে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আমরা শুধু এইটুকু পেতে পারি w সমান সমান f ইন্টু s, cos থিটাটা আমরা কখনোই পাবো না কারণ cos থিটা একটি মাত্রাহীন রাশি। কিন্তু সম্পর্কটাতে থিটাটা খুবই ইম্পর্টেন্ট কারণ থিটাটা হলো f এবং s এর মধ্যবর্তী কোণ। তাহলে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে যদি আমরা এই ধরনের কোনো সম্পর্ক নির্ধারণ করি যেখানে একটি চলরাশি আছে কিন্তু চলরাশি রিলেটেড টার্মটি মাত্রাহীন রাশি, তাহলে আমরা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে সঠিক ফর্মুলায় পৌঁছাতে পারবো না। মানে এখান থেকে আমরা মাত্রা বিশ্লেষণ করে যে ফর্মুলাটিতে পৌঁছাবো সেটি হলো w সমান সমান f ইন্টু s, cos থিটা বা থিটা ভ্যারিয়েবলটি আমাদের মাত্রা বিশ্লেষণের মাধ্যমে সম্পর্কে কখনোই
আসবে না। এই ছিল মোটামুটি মাত্রা বিশ্লেষণের থিওরিজ। আমরা নেক্সট দিন মাত্রা বিশ্লেষণ রিলেটেড বা এই চ্যাপ্টার রিলেটেড আরো যত ধরনের প্রবলেমস হয় সব প্রবলেমগুলোকে সলভ করব। থ্যাংক ইউ।